সবাইকে পদার্থবিজ্ঞানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। পড়াশোনাটাকেও ভালো রাখতে হবে। এই সময় পড়াশোনাটাকে কিন্তু ঠিকঠাক মতো এগিয়ে নিতে হবে, তা না হলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। দেখো, তোমাদের পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের আজকে এটা 5 নম্বর সৃজনশীল। ইতিপূর্বে এই সৃজনশীলটি যারা করেছো অনেকে হয়তো করে থাকবে, যারা করেছো তারা এই ভিডিওটা একটু টেনে সামনে থেকে দেখে যাবে এবং লিখে যাবে। তো যারা করনি তারা দেখো যে এখানে একটা সৃজনশীল আছে। এই সৃজনশীলে দুইটা বস্তু পি ও কিউ, দুটি বস্তু আছে। একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো পি এবং কিউ উভয়ের কিন্তু ভর সমান 54 গ্রাম এবং 54 গ্রাম, দুইটারই ভর 54 গ্রাম। একটা হলো ঘনকাকৃতির আর একটা হলো গোলকাকৃতির। তো এই দুটো বস্তুকে কি হলো, সৃজনশীলটা দেখো, পি ও কিউ বস্তু দুটিকে পৃথকভাবে আর পাত্রের পানিতে রাখা হলে প্লবতার মান এর ভিন্নতা দেখা যায়। আচ্ছা, ক নম্বর প্রশ্ন হলো চাপ কাকে বলে? তোমরা জানো চাপের সংজ্ঞা, যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আর খ নম্বর প্রশ্ন হলো পচা ডিম পানিতে ভাসে কেন, ব্যাখ্যা করো। পচা ডিম তো পানিতে ভাসবেই, হ্যাঁ, কারণ পচা ডিমের ঘনত্ব কম, পানির ঘনত্ব অপেক্ষা পচা ডিমের ঘনত্ব কম, এই জন্য পচা ডিম পানিতে ভাসে। গ নম্বর প্রশ্ন হলো পি বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তাহলে দেখো তুমি কিভাবে করবে গ নম্বরটা। আচ্ছা, ঘ নম্বরটা কি? একই ভর হওয়া সত্ত্বেও পি ও কিউ বস্তু দুটির জন্য প্লবতার মানের ভিন্নতার কারণ কি? গাণিতিক যুক্তির সাহায্যে মতামত দাও। তাহলে তুমি গ নম্বরটা আগে করো। দেখো, পি বস্তুটির ভর দেওয়া আছে 54 গ্রাম, আর একটা ধার দেওয়া আছে, যেহেতু ঘনকের তিনটা ধারই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে এই ঘনকের আয়তন নির্ণয় করবে। তাহলে কিভাবে করবে দেখো, এখানে গ নম্বরে পি বস্তুর ভর এম সমান সমান 54 গ্রাম, এটাকে কেজিতে নিলে আসে 0.054 কেজি। আর পি বস্তুর বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 3 সেন্টিমিটার, এটাকে মিটার নিলে আসে 0.03 মিটার। তো পি বস্তুর আয়তন ভি সমান কী হবে? এ কিউব হবে। হ্যাঁ, ঘনকের আয়তন হলো এ কিউব। তো এটাকে মান বসিয়ে দাও, এর মান ক্যালকুলেশন করলে আসে 2.7 × 10⁻⁵ ঘনমিটার। তাহলে ঘনত্ব রো সমান সমান হোয়াট? তাহলে আমরা জানি রো সমান সমান m/v, এম এর মান হলো 0.054 আর ভির মান হলো 2.7 × 10⁻⁵, একক হলো কেজি পার ঘনমিটার। তো ক্যালকুলেশন করলে আসে 2000 কেজি পার ঘনমিটার, অর্থাৎ পি বস্তুর ঘনত্ব হলো 2000 কেজি পার ঘনমিটার। এটা হলো গ নম্বরের অ্যান্সার। এরপর বলা হলো একই ভর হওয়া সত্ত্বেও পি ও কিউ বস্তু দুটির জন্য প্লবতার মানের ভিন্নতার কারণ কি? তাহলে এই পি বস্তুর আয়তন গ নম্বরে নির্ণয় করা হলো। কিউ বস্তু হলো গোলক, এই গোলকের আয়তন নির্ণয় করবে। কিভাবে করবে দেখো, পি বস্তুর আয়তন ভি সমান সমান 2.7 × 10⁻⁵ ঘনমিটার, এটা গ হতে প্রাপ্ত। আর কিউ বস্তু, কিউ হলো একটা গোলক আকৃতির বস্তু, তো কিউ বস্তুর ব্যাসার্ধ আর হলো 2 সেন্টিমিটার, এটাকে মিটার নিলে আসে 0.02 মিটার। তো কিউ বস্তুর আয়তন ভি সমান সমান কত হবে? 4/3 পাই আর কিউব। তো ক্যালকুলেশন করো মান বসিয়ে, পায়ের মান হলো 3.1416। আচ্ছা, কি আসে তাহলে 4/3 × 3.1416, আর এর মান হলো 0.02 ঘনমিটার কিউব, একক হলো ঘনমিটার। তাহলে ক্যালকুলেশন করলে আসে 3.35 × 10⁻351 × 10⁻5 ঘনমিটার। আচ্ছা, দেওয়া আছে পানির ঘনত্ব রো ডব্লিউ হলো 1000 কেজি পার ঘনমিটার। তাহলে পি বস্তুর জন্য প্লবতা কত হবে? F1 সমান সমান রো ভি রো ডব্লিউ জি, ভি এর মান 2.7 × 10⁻⁵, রো ডব্লিউ হলো 1000 আর জির মান 9.8। ক্যালকুলেশন করলে আসে 0.2646 নিউটন। আর কিউ বস্তুর জন্য প্লবতা কত আসবে? F2 সমান ভি রো ডব্লিউ জি, মান বসিয়ে
ভির মান হলো 3.351 ইন্টু 10⁻⁵ রো ডব্লিউ হলো 1000, জির মান 9.8, ব্র্যাকেট একক নিউটন। তো ক্যালকুলেশন করলে আসে 0.3284 0.3284 নিউটন। তাহলে দুইটার মান কি একই হলো? এক হলো না। এখানে F1 নট ইকুয়াল F2। পি ও কিউ বস্তু দুটির ভর সমান হওয়া সত্ত্বেও তাদের আয়তনে ভিন্নতার কারণে প্লবতার মান ভিন্ন হয়েছে, এটা তুমি লিখতে পারো। অতএব এই কথাটা তুমি লিখে দিবা। এটা হলো ঘ নাম্বার অ্যান্সার। এবার আসো প্যাসকেলের সূত্র বিবৃতি করো। প্যাসকেলের সূত্রটা কি? সূত্রটি হলো একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে। এই সূত্রটা হলো এইরকম যে তুমি মনে করো একটি পানি ভর্তি একটি কলস, তো কলসের মুখে বা পানির উপরের পৃষ্ঠে কোনো একটা বিন্দুতে তুমি যদি চাপ প্রয়োগ করো, তাহলে এই তরল এই কলসের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে এবং এই চাপটা সকল দিকে সমানভাবে সঞ্চালিত হবে। আর বল বৃদ্ধিকরণ নীতি এটা হলো যে চিত্রটা আগে দেখাই নেই। মনে করো এখানে দুইটা সিলিন্ডার আকৃতির বস্তুকে সংযুক্ত করা হয়েছে এবং দুইটা পিস্টন, একটা হলো ছোট পিস্টন আর একটা হলো বড় পিস্টন। এইটা হলো তোমার ছোট পিস্টন আর এটা হলো বড় পিস্টন, কারণ এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি আর এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম। এটা চিকন, এটা মোটা। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা কম এটা ছোট পিস্টন আর যেটা বেশি সেটা বড় পিস্টন। তো এখন তুমি যদি এই পিস্টন দ্বারা যদি এখান থেকে এইভাবে তরলের উপর এইভাবে নিচের দিকে লম্বভাবে বল প্রয়োগ করো, তাহলে এই তরল এই দিকে এই সিলিন্ডার তো এই দিকে তো আর ছিদ্র নাই বা ফাটা নাই যে এখান থেকে পানি বের হয়ে যাবে। তখন কি করবে, এই পানি তো এই দিক দিয়ে এসে এই বড় সিলিন্ডার গায়ে এই দিকে উপরের দিকে এই যে পিস্টনটা আছে এই পিস্টনটাকে উপরের দিকে ধাক্কা দিবে, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। তো তুমি এখান থেকে যেই পরিমাণে বলটা প্রয়োগ করবে এইখানে তার থেকে বেশি বল উপরের দিকে প্রয়োগ করবে। এই যে বেশি বল যে প্রয়োগ করলো এটা হলো বল বৃদ্ধিকরণ নীতি। সেটা কিভাবে করবে দেখো। বল বৃদ্ধিকরণ নীতি হলো যে আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টনে সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে। একে বল বৃদ্ধিকরণ নীতি বলে। তুমি যখন অঙ্ক করবে তখন আরও ক্লিয়ার হবে। ছোট পিস্টনের উপর F1 বল প্রয়োগ করলে যদি এই পিস্টনটা এই নিচের দিকে নেমে আসে, তুমি যখন এইদিকে নিচের দিকে একটা নিম্নমুখী বল প্রয়োগ করবে তাহলে এই পিস্টনটা এই নিচের দিকে L1 দূরত্ব অতিক্রম করে মনে করো নেমে আসলো, তাহলে এই বলের কারণে এই তরল কি করবে, এই বড় পিস্টনের গায়ে এখানে এই বড় পিস্টনের গায়ে এইভাবে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করবে। তখন এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে এইখানে নিয়ে আসলো, অর্থাৎ L2 দূরত্ব অতিক্রম করার পরে বড় পিস্টনটা উপরে উঠে গেল, আগে যেখানে ছিল সেই অবস্থান থেকে L2 দূরত্ব অতিক্রম করলো। তাহলে এই ছোট পিস্টনে কৃত কাজ হবে কি, ছোট পিস্টনে তুমি যে F1 বল প্রয়োগ করার ফলে এর এর দূরত্ব কতটুকু অতিক্রম হলো L1, তাহলে আমরা জানি কি কৃত কাজ W সমান Fs, এখানে S মানে হলো L, ছোট পিস্টন এই জন্য L1, তাহলে W1 হবে কি F1 ইন্টু L1, আর বড় পিস্টনে কৃত কাজ হবে W2 সমান সমান F2 ইন্টু L2। এবার আসো ছোট পিস্টনে কৃত কাজ সমান বড় পিস্টনে কৃত কাজ কিভাবে সমান হলো এটা দেখো। এখান থেকে এই ছোট পিস্টনে এই F1 বল প্রয়োগ করার ফলে এই পিস্টনটা যে এখানে নেমে আসলো, তো এইখান থেকে যেই পরিমাণ পানিটা ছিল এই পরিমাণ পানিটাই তো এই উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ এখানে যতটুকু আয়তন দখল করেছিল এই পানিটাই কিন্তু এখানে ঠিক সেই পরিমাণ আয়তনে এখানে সে দখল করবে, অর্থাৎ
এখানে যতটুকু কাজ সম্পাদিত হয়েছে এখানেও ঠিক ততটুকু কাজ সম্পাদিত হবে। এর একটা প্রমাণ আছে, সেটা তুমি বইয়ের মূল বই থেকে দেখে নিবা। তো তুমি সংক্ষেপে শিখে নাও যে ছোট পিস্টনে কৃত কাজ সমান হলো বড় পিস্টনে কৃত কাজ। আমরা অঙ্ক করার জন্য সংক্ষেপে চলে আসলাম। তো এই সমান সমান লেখা যায় যে ছোট পিস্টনে কৃত কাজ সমান সমান যদি বড় পিস্টনে কৃত কাজ হয় তাহলে W1 সমান লেখা যায় W2। তাহলে মান বসালে কি হয়, F1 ইন্টু L1 সমান সমান F2 ইন্টু L2, বা এটা কিভাবে লেখা যায় F1 ডিভাইডেড F2 সমান সমান L2 ডিভাইডেড L1। আচ্ছা, এরপরে তুমি এটা লিখতে পারো যে যদি ছোট পিস্টনে F1 বল প্রয়োগের ফলে পিস্টনটি L1 দূরত্ব অতিক্রম করে বা নেমে আসে এবং বড় পিস্টনে যদি উপরের দিকে L2 দূরত্ব অতিক্রম করে তাহলে A1 ইন্টু L1 সমান সমান A2 ইন্টু L2 হবে। এটা কিভাবে হবে সেটা আমি তোমাদের একটু আগে বলেছি। সেটা হলো এইরকম যে এখান থেকে এই আয়তনের মধ্যে এই ছোট পিস্টনটা যখন এখান থেকে নিচের দিকে নেমে আসলো তখন এই আয়তনের মধ্যে যতটুকু তরল বা পানি ছিল এই পানিটাই এখানে এসে ঊর্ধ্বমুখীভাবে এই পিস্টনের গায়ে বল প্রয়োগ করছে, যার কারণে এই বড় পিস্টনটা উপরের দিকে উঠে গেছে। তাহলে এই আয়তনে যতটুকু পানি ছিল ঠিক সেই পানিটাই কিন্তু ওই আয়তনের পানিটাই কিন্তু এখানে উপরের দিকে উঠে গেছে। তাহলে এখানে যতটুকু আয়তন ছিল ঠিক এখানে ততটুকুই আয়তন দখল করবে। আর যেহেতু এটা সরু চিকন, তো এখানে L1 বড় হতে পারে। আর এখানে যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, এই কারণে এখানে L2টা একটু কম হবে। কম হলেও এখানকার যে আয়তন আর এখানকার ঠিক সেই আয়তনই হবে, একই আয়তন হবে। তো এখানকার আয়তন আর এখানকার আয়তন যদি সমান হয় তাহলে আয়তন সমান সমান কী লেখা যায়, A ইন্টু L1, কারণ ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আয়তন। তো এই জন্য এখানে লেখা হলো যে A1 ইন্টু L1 সমান সমান A2 ইন্টু L2। তাহলে আরও ক্লিয়ার দেখ, এই সূত্রটা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু অঙ্ক করার সময় অবশ্যই কাজে লাগবে। আর এই পিস্টন সংক্রান্ত অঙ্ক সবসময়ের জন্যই আসে, সুতরাং একটু খেয়াল রাখতে হবে। তো একটু আগে তুমি দেখলা যে ছোট পিস্টনে কৃত কাজ সমান হলো বড় পিস্টনে কৃত কাজ। তার মানে কি W1 সমান কী ছিল F1 ইন্টু L1, আর W2 সমান কী ছিল F2 ইন্টু L2। তো এটাকে এভাবে লেখা যায় F1 ডিভাইডেড F2 ইকুয়াল টু L2 ডিভাইডেড L1। আর একটু আগে তুমি দেখলে যে ছোট পিস্টনের আয়তন অর্থাৎ বল প্রয়োগ করার ফলে ছোট পিস্টন যতটুকু নিচের দিকে নেমে আসলো তাহলে সেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু অতিক্রান্ত দূরত্ব গুণ করলে যতটুকু আয়তন হয় ঠিক বড় পিস্টন ততটুকুই হবে। অর্থাৎ A1 ইন্টু L1 সমান সমান কী হবে, A2 ইন্টু L2, বা লেখা যায় A1 ডিভাইডেড A2 সমান সমান L2 ডিভাইডেড L1। যেহেতু এখানে L2 ডিভাইডেড L1 সমান F1 ডিভাইডেড F, তাহলে এই দুইটা সমীকরণকে কম্বিনেশন করে লেখা যায় F1 ডিভাইডেড F2 সমান সমান A1 ডিভাইডেড A2 সমান সমান L2 ডিভাইডেড L1। তো L1 ডিভাইডেড L2 এখানে এটা তোমার কাজে লাগবে না, কিন্তু এইটা হলো তোমার কাজে লাগবে, অর্থাৎ F1 ডিভাইডেড F2 সমান সমান A1 ডিভাইডেড A2। এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই সূত্রটাকে আরও কয়েকভাবে লেখা যায়। দেখো একটু আগে আমরা পেলাম যে F1 সমান ডিভাইডেড F2 সমান সমান A1 ডিভাইডেড A2। তাহলে A হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই না? তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে কি লেখা যায়, পাই আর স্কোয়ার লেখা যায় না? তার মানে এটাকে কি লেখা যাবে যে F1 ডিভাইডেড F2 সমান সমান পাই R1 স্কোয়ার ডিভাইডেড পাই R2 স্কোয়ার। A1 এর জন্য হলো পাই R1 স্কোয়ার আর A2 এর জন্য হলো পাই R2 স্কোয়ার। তো পাই আর পাই যদি কেটে দাও তাহলে কি থাকে, থাকে যে F1 ডিভাইডেড F2 সমান সমান হলো R1 স্কোয়ার ডিভাইডেড R2 স্কোয়ার। এটা আরেকটা সূত্র। এটাকে আবার তুমি এইভাবেও লিখতে পারো যে F1 ডিভাইডেড F2 সমান সমান এই যে R হলো ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ হলো ব্যাসের হলো অর্ধেক, তার মানে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে F1 ডিভাইডেড F2 সমান সমান D1 ডিভাইডেড
টু হোল স্কোয়ার ডিভাইডেড d2/2 হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কি আসে দেখো, f1 ডিভাইডেড f2 সমান সমান d1 স্কোয়ার বাই 4 ডিভাইড হলো d2 স্কোয়ার বাই 4। তো তুমি যদি এটাকে কাটাকাটি করো তাহলে থাকে এইরকম, f1 সমান সমান f1 ডিভাইডেড f2 সমান সমান হলো d1 স্কোয়ার ডিভাইডেড d2 স্কোয়ার। তো তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি এইভাবে মনে রাখবে। তাহলে তোমার সামারিটা কি আসে দেখো, পিস্টন সংক্রান্ত যে সূত্রগুলি, যে w1 সমান f1 ইন্টু l1 এবং w2 সমান হলো f2 ইন্টু l2। 2 নম্বর আসে a1 ইন্টু l1 সমান সমান আসে a2 ইন্টু l2। 3 নম্বর হলো f1 ডিভাইডেড f2 সমান সমান a1 ডিভাইডেড a2। 4 নম্বর হলো f1 ডিভাইডেড f2 সমান সমান r1 স্কোয়ার ডিভাইডেড r2 স্কোয়ার। 5 নম্বর আছে f1 ডিভাইডেড f2 সমান সমান d1 স্কোয়ার ডিভাইডেড d2 স্কোয়ার। যখন তুমি a দিয়ে লিখবা তখন a1 ডিভাইডেড a2, যখন এটাকে ব্যাসার্ধ আকারে লিখবা তখন r1 স্কোয়ার ডিভাইডেড r2 স্কোয়ার, আর ব্যাস আকারে লিখতে হবে d1 স্কোয়ার ডিভাইডেড d2 স্কোয়ার। তুমি যদি এই সূত্রগুলি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কিভাবে আসলো সেটা মনে রাখতে পারলে ভালো। আর সেটা যদি মনে না থাকে তাহলে এই সূত্রগুলি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা তোমাকে অঙ্ক করার সময় কাজে লাগবে। এরপরে আমরা এই সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে এই সূত্রগুলি অবশ্যই মনে রাখবা। দেখো এখানে ছোট পিস্টনে প্রযুক্ত বল হলো 120 নিউটন এবং ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 8 বর্গ সেন্টিমিটার, আর বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 200 বর্গ সেন্টিমিটার। তো প্রশ্ন হলো গতে f2 সমান সমান কত, আশা করি করতে পারবে এটা। আর ঘতে যে প্রশ্নটা হলো যে f2 সমান সমান 5000 নিউটন বল পেতে হলে, অর্থাৎ বড় পিস্টনে 5000 নিউটন বল পেতে হলে ছোট পিস্টনের বলে কিরো পরিবর্তন করতে হবে। তো এক্ষেত্রে বের করতে হবে f1। আশা করি করতে পারবে, তো অবশ্যই করার চেষ্টা করবে।